প্রদর্শক ইসমাইল মির্জা বসু বারাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবং পটুয়াখালী ৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ABM মোশাররফ হোসেন রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক বিএনপির চেয়ারপারসন মরুমা বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে বলেছিলাম যে আমরা সমসাময়িক প্রেক্ষাপট রাজনৈতিক নানা ইস্যু নিয়ে এখানে কথা বলবার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে রাত পোহাইলেই বিএনপির 6 মাসের যে পূর্তি সেটি হতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টা পরেই 6 মাস যে পিরিয়ড, সেই পিরিয়ডটি বিএনপি অতিক্রম করতে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপির পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদ, তারা নানা কর্মপরিকল্পনা গ্রহণ করছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ক্ষেত্রে নানা কর্মসূচির মধ্যে জনগণকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাদের যে ওয়াদা সে পূরণের তারা সচেষ্ট রয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ কিন্তু বেশ কঠিন, এবং সেই প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ করতে গিয়ে আসলেই আমরা মূলত কয়েকটি বিষয়ে বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এটা জ্বালানির সংকটের কারণে শিল্প উৎপাদন যেটি ব্যাহত হওয়া, আর্থিক খাতের যে অনিয়ম, লণ্ডভণ্ড অর্থনীতি করে গিয়েছে আওয়ামী সরকারের আমলে, তাকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এখনও পর্যন্ত চ্যালেঞ্জ, কর্মসংস্থান, বিনিয়োগ, ভূ রাজনীতি সহ বিভিন্ন বিষয় কিন্তু বর্তমান সরকার আওয়ামী লীগের ফেলে যাওয়া যে লণ্ডভণ্ড দেশের অবস্থা ছিল, সে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখনও তাদের সময় পার করছে। এই অবস্থায় মাননীয় সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন, সংসদ সদস্য হয়েছেন, জেল জুলুম অনেক কিছু হয়তো অতিক্রম করে আসছেন। সেই পর্যায়ে সার্বিক মূল্যায়নে সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর। প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণকে এই 6 মাসের পূর্তি উপলক্ষে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ জনাব কিরণ চৌধুরী। উপস্থিত আমার শ্রদ্ধা জনাব মারুফ কামাল ভাই, অনেকদিন পর আমার সাথে দেখা। আচ্ছা। এবং দীর্ঘদিন বিএনপির প্রেসের দায়িত্ব পালন করেছেন, বেগম খালেদার সাথে ছিলেন। মারুফ কামাল ভাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে কথাটি বললেন যে একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15টি বছর বাংলাদেশ শাসন করেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের প্রশাসনিক অবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশটা একটা ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা সুক্রিয়া যে বিএনপির দীর্ঘ 17 বছরের আন্দোলন, এই যে জেল জুলুম হুলি আপনি যেটা বলেছেন, গুম আয়নাগরের মাধ্যমে এমন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করেছিল, এই অবস্থা থেকে উত্তরণ হয়েছে 5ই আগস্ট 2024। তারপর একটা ইন্টেরিয়াম সরকার দীর্ঘ 18 মাস দায়িত্ব পালন করে। এখন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতায় এসেছে। এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি হয়েছে, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বিএনপিকে এখন যেতে হচ্ছে। কারণ আপনি যদি একটু তাকান, কারণ আপনিও সাংবাদিকতার সাথে দীর্ঘদিন জড়িত, আমাদের অর্থনৈতিক অবস্থা চরম একটা ভণ্ডুল অবস্থা, আমাদের জ্বালানি ক্ষেত্রের সংকট, আমাদের কর্মসংস্থানের সংকট, আমাদের প্রশাসনের নগ্ন দলীয়করণ, বলতে গেলে প্রশাসন আর একটা ফেইল স্টেটের মতো রাষ্ট্রের প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ছিল গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে মব কালচার, আইন শৃঙ্খলার চরম অবনতি, এইগুলি নিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে কিন্তু বিএনপি সরকার পরিচালনা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় যে ওয়াদাগুলি করেছিলেন, দেখবেন সেই ওয়াদাগুলি ইনশাল্লাহ ধীরে ধীরে উনি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় জনগণের মধ্যে একটা বিরাট একটা কথা প্রচলিত আছে যে ভোটের দাগ আঙ্গুল থেকে মুছে যায়নি, অথচ তারেক রহমান তার ওয়াদাগুলি বাস্তবায়ন করে চলেছে। আপনিও যেটা বলেছেন, ইত্যাদি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মজ্জেনদের ভাতা, একটা বৃক্ষরোপণ, খাল খনন, যেগুলো জনবান্ধব কর্মসূচি এবং যেগুলো বাংলাদেশের মানুষের মধ্যে কিছুটা হলে অর্থনৈতিকভাবে স্বস্তি দিতে পারে, সেই প্রকল্পগুলো উনি শুরু করেছেন। তারপর দেখবেন ইতিমধ্যে যে মব কালচার বাংলাদেশে একটা ছিল, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিল এটা একটা প্রেশার গ্রুপ বলেছিল, তারা যারা পেশার গ্রুপ, আপনি নিচে মনে আছে শফিকুল ইসলাম বারবার বলছে যে এটা পেশার গ্রুপ হিসেবে কাজ করে, এবং তারা যা দাবি করতো সেইটাই কিন্তু বাস্তবায়িত হতো। যার জন্য অনেকে মধ্যে একটা কনফিউশন ছিল, এটা কি ইন্টারিম গভর্নমেন্ট না জামাত এনসিপির গভর্নমেন্ট, এরকম একটা কিন্তু মানুষের মধ্যে একটা কনফিউশন ধারণা ছিল। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা এখন মুক্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। মব কালচারটা বন্ধ হয়েছে, আইন শৃঙ্খলা অনেকটা উন্নতি হচ্ছে, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করছে। কিন্তু এর মধ্যে আপনি দেখবেন হঠাৎ করে এই জ্বালানির একটা বিরাট সংকট দেখা দিয়েছে। তো এই যে সংকট, এই সংকটটা কিন্তু বিএনপির তৈরি সংকট না, বরং আপনি দেখবেন যে দীর্ঘ 15টি বছর আওয়ামী লীগ
বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে যেই নৈরাজ্যজনক অবস্থা তৈরি করেছিল, শুধু তাই না, তার এই চুরি লুট, এই যে ডাকাতি করাকে উনি কিন্তু এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট 2010 জারি করেছিল, আপনার মনে আছে, যে বিদ্যুৎ ক্ষেত্রে চুরি করলে কোনো বিচার করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট করে নিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট করে নিয়েছিল। তো এইভাবে রেন্টাল কুইক রেন্টালের নামে আওয়ামী লীগের ঘরনের ব্যবসায়ীদেরকে আমরা বিভিন্ন পরিসংখ্যান যেটা দেখি পারি 1 লক্ষ কোটি টাকা তারা নিয়েছে, অথচ 1 মেগাওয়াট বিদ্যুৎ দেয়নি। অর্থাৎ ক্যাপাসিটি ট্যাক্সের নামে ভাড়া হিসাবে তাদেরকে এইগুলি দেওয়া হয়েছিল। তো এমনিভাবে একটা নৈরাজ্য তৈরি হয়েছে। তারপর আপনি এখন তারপরে দেখবেন 15 বছর তারা ক্ষমতায় ছিল। আমরা শুনেছিলাম শেখ হাসিনা যে কয়টা জিনিস নিয়ে খুব বেশি কৃতিত্ব দাবি করতো, একটা ছিল সমুদ্র বিষয়। অথচ একই সমুদ্র আমরা অংশীদার, ভারত অংশীদার, মিয়ানমার অংশীদার। তারা কিন্তু ইতিমধ্যে সমুদ্রে অনুসন্ধান করে তারা গ্যাসের সন্ধান পেয়েছে, অথচ আমরা কিন্তু 15 বছর করতে পারিনি, যার জন্য কিন্তু আজকে এই অবস্থাটা তৈরি হয়েছে। যার হাসিনার সবচেয়ে বেশি উনি অভ্যস্ত ছিলেন যে এলএনজি স্পট মার্কেটে ক্রয় করা, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি লাভ। অথচ যদি এই 15 বছর আমাদের গ্যাস কূপগুলি অনুসন্ধানে যেতেন, নতুন গ্যাস কাপের জন্য উদ্যোগ গ্রহণ করতেন, ভোলাতে যে বিরাট একটা আমাদের গ্যাসের সম্ভাবনা, সেইটা যদি মূল গ্রিডের সাথে যোগ করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করতেন, তাহলে আজকে আমাদের মনে হয় এই সংকটটা তৈরি হতো না। যার জন্য এখন কিন্তু বেলেনটা বিএনপিকে নিতে হচ্ছে। মানুষ তো এই কে কি করেছে এটা দেখতে চায় না, মানুষ তাৎক্ষণিক পেতে চায়। এবং আরেকটা সংকট তৈরি হচ্ছে, দেখবেন এই গ্যাস, এই যে মহেশখালীতে যে আমাদের যে টার্মিনালটা আগুনে পুড়ে গেছে, এই পুড়ে যাওয়ার কারণে এটা আবার রিপেয়ারিং করতে আমাদের দেশে ইঞ্জিনিয়াররা পাচ্ছে না, বাইরে থেকে এক্সপার্ট আনতে হচ্ছে। আমি আজকে দেখলাম সর্বশেষ বিকালে যে ন্যাশনাল গ্রিডে তারা দিতে পারছে, গ্যাস দিতে পারছে, হয়তো 2-1 দিনের মধ্যে এই সংকটটা কেটে যাবে। তো এই চ্যালেঞ্জগুলি কিন্তু আমাদের সামনে আছে। তারপর আমার মনে হয় 6 মাসে বিএনপির কর্মকাণ্ড ইতিবাচক, যেটা আমরা বিভিন্ন জরিপও দেখি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডকে প্রায় 83% লোক সমর্থন করে। সুতরাং আমি মনে করি যে এইভাবে এগুচ্ছে, এটা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ জনমতে একটা স্বস্তি চলে আসবে। জি, না আমার কারণ নয়। আমরা একটা বিষয় সেটি হচ্ছে যে শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখি জনগণ সরকারকে কিন্তু তারা সময় দিয়েছে এবং সেই শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির যে জায়গাটা, সেই জায়গাটা বিশাল পাহাড় পরিমাণ। তার কারণ হতে পারে মানুষের সে বিষয়ে মানুষের কোনো অভিযোগ করে লাভ নেই, কারণ 15-16 বছর মানুষ বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত ছিল, না পেয়েছে কর্মসংস্থানের সুযোগ, না পেয়েছে যারা ব্যবসা বাণিজ্য করবার জন্য সেই সরকারের যে সহযোগিতা, সেই সহযোগিতা, নীতি সহযোগিতা। এই যে এলএনজির কথা বললো, আমরা আমদানি নির্ভরতার দিকে চলে গেলাম শুধুমাত্র লুটপাট করবার জন্য, নিজস্ব যে খনিজ বা সেগুলিতে আমরা কোথাও যাইনি। সব কিছু মিলিয়েই রাষ্ট্রের এত ক্ষতর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু 6 মাস পার হয়ে গেছে, মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু এক ধরনের প্রত্যাশার জায়গার মধ্যে কিন্তু অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে এই কর্মসংস্থান, শিল্প কারখানা যদি আমাদের চ্যালেঞ্জের মধ্যে পারে, ব্যবসা বাণিজ্যকে যদি আমরা ইজি করতে না পারি, আমরা বিদেশি বিনিয়োগ আনতে না পারি, সে অবস্থা প্রেক্ষাপটে 6 মাস আর কয়েক ঘন্টা পরে হতে যাচ্ছে। আপনি সার্বিক মূল্যায়নে বিএনপির 6 মাসকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবিএম মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা, এখন জাতীয় সংসদ সদস্য, এখন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, তাকেও ধন্যবাদ, এবং আমার কথা যারা শুনছেন এবং শুনবেন তাদের সকলকে ধন্যবাদ। মোশাররফ হোসেন তো বিশদভাবে বলেছেন, খুব বেশি বাড়তি বলবার নেই। আপনি জানেন যে বিএনপির একটা দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্য হচ্ছে এই, বিএনপি কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে, এবং আপনি যদি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন এরকম যে বিএনপি যতবার দায়িত্বে এসছে রাষ্ট্র পরিচালনার, ঠিক ততবারই দেখবেন যে একটা ক্ষত বিক্ষত অতীত তার আছে। অর্থাৎ বাকশালের ধ্বংসস্তূপের উপর যখন রাষ্ট্রকে ছত্রখান করে দেওয়া হয়েছিল, গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, সমস্ত আপনার শিল্প, কল কারখানা সবগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, সেই সময় তো শহীদ প্রেসিডেন্ট, আমি বিশদ আলোচনায় গেলাম না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে সেই ক্ষতচিহ্ন মুছে দেওয়ার দায়িত্বভার অর্পিত হয়েছিল। এবং আপনি যদি দেখেন সেই দুর্ভিক্ষকে তিনি মুছে দিয়েছিলেন। 30 লক্ষ টন খাদ্য ঘাটতির ইতিহাস তিনি মুছে দিয়েছিলেন। খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন বাংলাদেশকে। আপনি যদি তখনকার কথা শোনেন, মনে থাকে আপনার, এগুলো ইতিহাসের অংশ। আপনি জানেন
যে এদেশের মানুষের পরবার মতো কোনো কাপড় ছিল না। বিলেত থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে তাদের ফেলে দেওয়া পুরনো কাপড় এগুলো বস্তা বোঝাই করে গার্ড বেঁধে বাংলাদেশে আসতো এবং মানুষ সেই পুরনো কাপড় দিয়ে কোনোভাবে তাদের লজ্জা নিবারণ করত। আমাদের এখানে বয়ন শিল্প ছিল না। ভারতও তখন ততটা উন্নত হয়নি কাপড় তৈরির দিক থেকে। আপনার মনে আছে যে ভারত থেকে মেয়েদের কাপড়গুলো, শাড়িগুলো ভারত থেকে আসতো এবং সেই কাপড়েও মেয়েদের সঠিকভাবে লজ্জা নিবারণ হতো না। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আপনার মনে থাকবার কথা, তিনি সেই শাড়িকে উলঙ্গ বাহার শাড়ি নাম দিয়েছিলেন, যে কেননা এটা একদিক থেকে ছোট হয়ে যেত এবং দেখা যেত, মানে লজ্জা নিবারণটাও ঠিকভাবে হতো না। আপনার দাড়ি কামাবার ব্লেড পর্যন্ত ছিল না আমাদের দেশে। এই রকম তখন জিয়াউর রহমান এসে তিনি 19 দফা কর্মসূচি দিলেন। এগুলো কিন্তু খুব ছোট ছোট কথা। 19 দফা কর্মসূচি যদি আপনি পড়েন দেখবেন খুব ছোট ছোট, যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এর মনে হয় খুব সহজ, কিন্তু সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, তিনি পরিকল্পনা করেছিলেন, তিনি সেচ যন্ত্র আমদানি করেছিলেন, ইরিগেশনের ব্যবস্থা করেছিলেন এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। তিনি কাপড়ে, আপনি এখন কিন্তু আর পুরনো কাপড়ে দেশের মানুষ পরে না। ওই যে পুরনো কাপড় পরে লজ্জা নিবারণের যে ইতিহাস, এটা জিয়াউর রহমান মুছে দিয়েছেন। মানুষ দরিদ্র, হতদরিদ্র ছিল, তাদের কাজের সংস্থান ছিল না, চাকরি ছিল না। জিয়াউর রহমান যে এখানে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির তিনি জনক, এখানে তিনি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা করলেন, তার মাধ্যমে যাদেরকে আমরা বুয়া বলি, সেই মেয়েরা গ্রাম থেকে উঠে এসে কিন্তু গার্মেন্টস শিল্পের তারা কর্মী হয়েছে এবং তারা একটা আলোকিত জীবনের সন্ধান পেয়েছে। আমাদের তরুণরা, তাদের জন্য মধ্যপ্রাচ্যে কাজের দুয়ার জিয়াউর রহমান খুলে দিয়েছিলেন। আমি কয়টা বলবো, তো এইরকম করে করে তিনি কিন্তু দেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। তো কোন অবস্থা থেকে? দুর্ভিক্ষের অবস্থা থেকে। তারপরে আপনি দেখেন বেগম খালেদা জিয়া 9 বছর রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম করে, তরুণদের নিয়ে, ছাত্রদের নিয়ে, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, করে 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 স্বৈরাচারকে হটিয়ে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন আনলেন। সেই নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের রায় পেয়ে নির্বাচিত হলেন। তখনও কিন্তু একটা বিধ্বস্ত অবস্থা সমস্ত দিক থেকে। সেই বিধ্বস্ত অবস্থা থেকে আপনি জানেন মাদকে দেশ ওই সময়ে ছেয়ে গিয়েছিল। এমনকি এটা খুব লজ্জাজনক ব্যাপার, সেটা হচ্ছে যে মন্ত্রীদের বিরুদ্ধে মাদক আমদানির অভিযোগ উঠেছিল। ফার্স্ট লেডি নামে একটা পদ তৈরি হয়েছিল, রাষ্ট্রপতির স্ত্রী, তার বিরুদ্ধে এদেশে মাদক আমদানির অভিযোগ উঠেছিল। এরকম অনেক ঘটনা আছে। আপনার দেশের অর্থনীতি ফোকলা করে ফেলা হয়েছিল। আজকে বিদেশ থেকে টাকা নিয়ে আসা হতো উন্নয়নের কথা বলে, বিদেশ থেকে প্রচুর টাকা ঋণ করে নিয়ে আসা হতো, সেটা দিয়ে রাস্তা এক রকমের রাস্তা ডিভাইডার করলো, পরের দিন ওটা ভেঙে দিয়ে আরেক রকম করলো। এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি। অর্থাৎ অপচয় করা হতো এইভাবে, এবং আমাদেরকে একটা বিপুল বৈদেশিক ঋণের জালে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে সেই সময় বেগম খালেদা জিয়া আসলেন। আপনি যদি মনে করেন একটু পিছনের দিকে তাকিয়ে, 1 বছর 1.5 বছরের মধ্যে তিনি আসবার পরে এই যে বিধ্বস্ত অবস্থা থেকে তিনি আসলেন, বেতন দেবার মতো অবস্থা ছিল না। এরশাদ যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতেন, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়ার মতো অবস্থা কিন্তু বাংলাদেশ সরকারের ছিল না। আরেকটা আপনার মনে থাকবার কথা, যে রাষ্ট্রীয় যে বাজেট করা হতো, সেই বাজেটের প্রায় পুরোটাই বিদেশি ঋণের উপর নির্ভরশীল ছিল। সেখান থেকে বেগম খালেদা জিয়া যখন আসলেন, তিনি দায়িত্ব নিলেন, তিনি কি করলেন? 1 বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশকে সারা আন্তর্জাতিক দুনিয়ায় ইমার্জিং টাইগার অব দি এশিয়া এটা বলা হয়েছিল। ঢাকায় সম্মেলন করে তারা বলেছিলেন যে এটা বাংলাদেশ কিন্তু যেভাবে উঠে দাঁড়াচ্ছে, বাংলাদেশের অর্থনীতি যেভাবে পুনর্গঠিত হচ্ছে, এটা অল্প দিনের মধ্যে বাংলাদেশ এশিয়ান টাইগারে পরিণত হবে। আপনার মনে থাকবার কথা, এই যে মেয়েদেরকে শিক্ষার জন্য তিনি আমাদের যে ছেলে এবং মেয়েদের মানে শিক্ষার ক্ষেত্রে যে দুস্তর ব্যবধান ছিল, এবং সেটা তিনি দূর করেছিলেন, এবং এই ড্রপ আউট কমিয়ে এনেছিলেন, মেয়েদের এনরোলমেন্ট ছেলেদেরকে ছাড়িয়ে গিয়েছিল। এই সমস্ত প্রতিটি ক্ষেত্রে লম্বা উদাহরণ না দিয়ে আমি বলি সেটা তিনি করেছিলেন। তারপরে তো কি শুরু হলো, কি একটা ছুতা তুলে এই করে আন্দোলন, সেই করে আন্দোলনের নামে নৈরাজ্য, 172 দিন হরতালের ইতিহাস, তারপরে রেল লাইন পুড়িয়ে দেওয়া, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক এয়ারপোর্টে হামলা করা, তারপরে আপনার আমাদের যে লাইফ লাইন আমদানি রফতানি সেই বন্দর অচল করে দেওয়া, তারপরে সমস্ত সচিবালয়ে হামলা করা, যা যা আপনারা আমরা সকলেই জানি সে এত নৈরাজ্যের মধ্যে কিন্তু দেশকে তিনি একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। তারপরে তো আবার চলে গেল।
পরবর্তীকালে তিনি যখন আবার আসলেন, আবার একটা খুবই খারাপ অবস্থার মধ্যে 2001 সালে তিনি আসলেন। এসে তিনি তারপরে যে যমুনা সেতু, যেগুলো একটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম স্থাপনা তখনকার সময়, তিনি তো এটা স্থাপন করেছিলেন। উত্তর এবং পূবের মধ্যে যে সংযোগের যে ব্যবস্থা, সেটা তিনি করেছিলেন। এবং আপনি আপনার মনে থাকবার কথা, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন যোগাযোগের ক্ষেত্রে, সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত থানা, সমস্ত উপজেলা কিন্তু পাকা রাস্তার সংযোগের মধ্যে চলে এসেছিল। এই যে পাকা রাস্তার সংযোগ, অসংখ্য ব্রিজ, কালভার্ট, পাকা রাস্তা, এটা কিন্তু বেগম জিয়ার, এই যে যোগাযোগ ব্যবস্থার যে একটা বৈপ্লবিক পরিবর্তন, এটা বেগম জিয়ার সময় হয়েছিল। এটা কি, এটা কেন করা হয়েছিল? এটা করা হতো মানুষ যাতে দ্রুত চলাচল করতে পারে, তার দ্রুতি যাতে বেড়ে যায়, তাহলে তো অর্থনীতি গতিশীল হবে। কারণ আমার যদি এখান থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যেতে যদি 2.5 দিন লাগে, তাহলে তো অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সেই কাজগুলো তিনি করেছিলেন এবং তার ফলে এই যে ব্যক্তি উদ্যোগ, আপনি যদি দেখেন ওই সময়ের কথা যদি আপনার মনে থাকে, সকলে দেখবেন আপনি যে আপনি ঢাকা শহর থেকে যখন বেরিয়ে যেতেন, রাস্তার দুই পাশে ছোট 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 অসংখ্য ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গিয়েছিল। আপনি অসংখ্য আপনার এই যে হাঁস মুরগির খামার, গবাদি পশুর খামার তৈরি হয়েছিল। দুধে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছিল। আপনার এই যে মাংসে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। তিনি অসংখ্য মাছ চাষের ব্যবস্থা করেছিলেন, সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করেছিলেন। এই যে গাছ, মাছ, ফল, দুধ, এইসবে আমাদের যেগুলো প্রাকৃতিক সম্পদ, এই সম্পদ তিনি বাড়িয়েছিলেন, দেশের সম্পদ বেড়েছিল। এই কাজগুলো তিনি করেছিলেন। তারপরে কি হলো, গত 15 বছর 17 বছর তাহলে আমরা তো উন্নয়নের গান শুনলাম, বড় বড় বিশাল বিশাল প্রজেক্ট নেওয়া হলো। এই সমস্ত প্রজেক্টকে কোনটা ভায়াবল না, সেটা ভালোভাবে যাচাই করা হয়নি। আমরা সাগরের মধ্য দিয়ে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দিলাম, সেটা ব্যবহার হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করে দিলাম। এরকম আমরা প্রায়োরিটি পর্যন্ত নির্ধারিত বড় বড় প্রজেক্ট করে, এবং প্রত্যেকটা থেকে যে সমস্ত কমিশনের অভিযোগ উঠেছে, এগুলো তো আমরা সকলেই জানি। এই অবস্থার মধ্যে দেশের অর্থনীতিকে ফোকলা করে গেছে। আপনি যদি আজকে দেখেন বৈদেশিক ঋণের বোঝা কত বিশাল, কত বিপুল আমাদের মাথার উপরে। প্রতিটা শিশু আজকে যে জন্ম নিচ্ছে, সে একটা বিশাল বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিচ্ছে। এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু আবার মানুষ বিএনপিকে দায়িত্ব অর্পণ করেছে। একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেশের সমস্ত প্রথা প্রতিষ্ঠান, যত প্রতিষ্ঠান আছে ধ্বংস করে দেওয়া হয়েছে। সংসদ বলে কিছু ছিল না, একটা মানে একটা রাজনৈতিক দলের বৈঠকখানায় পরিণত করা হয়েছিল। আপনার পিএসসি বলে কিছু ছিল না, প্রশাসন পুরোটা দলীয়করণে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ বিভাগকে একটা ঠ্যাঙাড়ে বাহিনী, লাঠিয়াল বাহিনী, দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত। এগুলো দিয়েই তো রাষ্ট্র চলবে। এই যে রাষ্ট্রীয় প্রথা প্রতিষ্ঠান সবকিছু তছনছ করে দিয়ে গেছে। আজকে এগুলো গঠন, আজকে তো পুনর্গঠনের পালা। আপনাকে গড়ে তুলতে হবে। আপনি এই প্রথা প্রতিষ্ঠান এগুলো যদি গড়ে না তুলতে পারেন, তাহলে আমি চাইলেই তো, আমার হাতে তো জাদু, কি বলে ওটা, জাদুর চেরাগ নাই, আলাউদ্দিনের চেরাগ নাই। আমি চাইলাম ফুদিন, আমার আন্তরিকতা থাকতে পারে, কিন্তু শুধু আন্তরিকতা দিয়ে হবে না, এই প্রথা প্রতিষ্ঠান এগুলো লাগবে। আজকে যদি আমি আইন শৃঙ্খলার উন্নতি করতে চাই, তাহলে কম্পিটেন্ট আমার ওই ল এনফোর্সিং এজেন্সি লাগবে, সেটা তো ধ্বংস করে দিয়ে গেছে। কম্পিটেন্ট আপনার ব্যুরোক্রেসি লাগবে, এটা তো আপনি জানেন ভালো করে। কম্পিটেন্ট ব্যুরোক্রেসি কি আছে? এক সময় তো ছিল, মোটামুটি কম্পিটেন্ট ব্যুরোক্রেসি এদেশে ছিল। সেই কম্পিটেন্ট ব্যুরোক্রেসি এখন আর নাই। আপনি এখন ওই যে কি বলে, যারা অবসরে নিয়ে চলে গেছে, তাদের মধ্যে থেকে এনে কোনোভাবে নানা জায়গায় বসিয়ে টসিয়ে চালাতে হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে রাতারাতি যে সব কিছু হয়ে যাবে, সে কিন্তু আমি যে বলবো যে তারেক রহমান তার সিনসিয়ারিটিকে আমি অ্যাডমায়ার করি। আমি মনে করি যে তার মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই, আন্তরিকভাবে সে চেষ্টা করছে। কিন্তু তার টিম লাগবে, এটা করবার জন্য যে টিম লাগবে, টিম খালি দলীয় টিম না, টিম মানে শুধু মন্ত্রিসভা না, টিম মানে শুধু তার অফিসের স্টাফ না, পুরোটা। এটা তো রাষ্ট্র, এই রাষ্ট্রের যে সমস্ত প্রশাসন, এই সবগুলো তো তাকে তৈরি করে নিতে হবে, কম্পিটেন্ট হিসেবে তৈরি করে নিতে হবে। সেই পালা এখন চলছে, সেই পর্ব এখন চলছে। 6 মাস খুব অল্প সময়, একটা জাতীয় জীবনে 6 মাস কোনো দীর্ঘ সময় না। আর এত বড় বিপর্যয়ের পরে, তারপরে আমি বলবো যে যেন সরকারের মধ্যে কোনো যেন আত্মপ্রসাদের সৃষ্টি না হয়। আমরা খুব ভালো করছি, এটা মনে করবার কোনো কারণ নাই। এবং তারেক রহমান, যেমন এই যে আপনি বললেন একটু আগে জ্বালানির ক্ষেত্রে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন একটা ঘটনা ঘটছে এখন। এই যে রাজনীতির কালচার বদলে গেছে, প্রতিটা জনসভায়, প্রতিটা পাবলিক গ্যাদারিংয়ে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি দিতে পারছি না, আমি সমস্যার সমাধান করতে পারছি না।
এই যে মোশাররফ একটু আগে যেটা বললেন যে এখানে যে জ্বালানি, কোনো অতীতের কোনো জ্বালানি পলিসি ছিল না, এইখানে বলা হয়েছে আমরা উৎসব করি নাই, রাষ্ট্রীয়ভাবে উৎসব করি নাই, হাতের জিনিস উৎসব যে কি জ্বালানিতে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। কোথায় গেল সে বিদ্যুৎ, সে উৎপাদন ক্ষমতা কোথায়? অর্থাৎ এগুলো কোনো রাষ্ট্রীয় উৎপাদন ব্যবস্থা ছিল না, এগুলো কি ওই যে ভাড়া করে আনা হয়েছিল, কোনোটা কুইক রেন্টাল, কোনোটা রেন্টাল নিয়ে এসে আওয়ামী লীগের দলীয় লোকদেরকে বাংলাদেশের জাতীয় সম্পদ অবাধে লুণ্ঠনের একটা সুযোগ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তাদের যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতাকে দেখিয়ে বলা হয়েছিল বাংলাদেশ বিদ্যুতে। এটা একটা প্রতারণা, এটা একটা সাংঘাতিক ভণ্ডামি, জাতির সঙ্গে এত বড় প্রতারণা। বলেছে যে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, কোথায় বিদ্যুতে? তাহলে আপনি আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনেন কেন? বাংলাদেশ যদি সত্যিকারেই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতো, আপনারা উৎসব করেছিলেন, সেই উৎসব যদি সত্যিকারের বিদ্যুতের মানে স্বয়ংসম্পূর্ণতার উৎসব হতো, নাহলে তো আদানির কাছ থেকে চড়া দামে বিদ্যুৎ কিনবার তো কোনো প্রয়োজন ছিল না। তো এগুলো হচ্ছে পুরোটাই ভণ্ডামি, মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, দিয়ে দেশের অর্থনীতির সর্বনাশ করা হয়েছে। এই যে রেন্টাল, কুইক রেন্টাল কি হয়েছে আপনি তো জানেন, আপনি সাংবাদিক হিসেবে জানেন, এটা বলা বাহুল্য। সেটা কি তার দলের লোককে ডেকে বলা হয়েছে যে তুমি কুইক রেন্টাল নিয়ে আসো, রেন্টাল নিয়ে আসো? তারা এনেছে কি, তাদেরকে ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, রাষ্ট্রের টাকা, সরকারের টাকা, বলছে তোমাকে লোন দিচ্ছি তুমি নিয়ে আসো। সে লোনের টাকায়, ব্যাংকের টাকায় সে এগুলো নিয়ে এসছে, ঋণের টাকায় সে ব্যাংকে সে ঋণ করে এগুলো নিয়ে এসছে। নিয়ে আসার পরে কি শর্তে তাদেরকে দেওয়া হয়েছে, যদি তোমার কাছ থেকে আমি ভর্তুকির দামে তেল দেবো, তোমাকে জ্বালানি দেবো কম দামে, কেন সে বিদ্যুৎ উৎপাদন করবে, এই জন্য তাকে ভর্তুকি দিয়ে, ভর্তুকিটা কে দেয়? রাষ্ট্র বা সরকার দেয়, মানে কি জনগণ দিচ্ছে। তো জনগণকেও আপনি একবার ট্যাক্স চাপালেন, বোঝা চাপালেন যে তাদের টাকা ভর্তুকি দেওয়া হবে আওয়ামী লীগের এই লোকদেরকে। কি বলা হয়েছে, ইমার্জেন্সি, আমাদের তাড়াতাড়ি করতে হবে, এই কথা বলে তাদেরকে ভর্তুকি দেওয়া হয়েছে তেলের জন্য, ভর্তুকি মূল্যে তেল দেওয়া হয়েছে। তারপরে কি, যদি সরকার তাদের কাছ থেকে নাও কেনে, তারপরে কিন্তু তাদেরকে রেন্ট দিতে হবে, রেন্ট, ভাড়া টাকা, ক্যাপাসিটি ট্যাক্স যেটা নাম দেওয়া হয়েছে, এগুলো দিয়ে যেতে হবে। তো আমাদের তো সেই জাতীয় ইতিহাস মানে জাতীয় অর্থনীতির সেই রক্তক্ষরণ তো হচ্ছে এখন। আমি তো আজকে সবগুলো বন্ধ করতে পারি নাই, চলছে, আমাকে বসে বসে এদের টাকা দিতে হচ্ছে। এই অবস্থার মধ্যে তারেক রহমান নতুন একটি রাজনৈতিক কালচার, তিনি মানুষের কাছে ক্ষমা চাইছেন, তিনি বলছেন আমি করতে পারছি না। তারপরে তো আরেকটা ঘটনা আপনি শুনলেন, দুটো দুর্ঘটনা ঘটে গেছে এর মধ্যে। আপনার একটা হচ্ছে একটা আগুনে পুড়ে গেছে, আর একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে। এই দুটো তো আমরা সারাবার জন্য অনেকখানি সেরেছে। তারপরে আপনার মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনি এটা জানেন। এটা এই যে দুইটা চ্যানেল আছে, হরমুজ প্রণালী, সেটা অনিশ্চিত হয়ে গেছে, সেখান দিয়ে মানে তেল যাতায়াত। আরেকটা ওই যে মধ্য দিয়ে যেটা, সেখানে হুতিরা গোলাগুলি করে, সেখানেও একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি করছে। সুতরাং এটা আমাদের কিছু তেলের, আমাদের জ্বালানির কোনো পলিসি ছিল? 6 মাসের সরকারকে আমরা বলছি যে কোনো জ্বালানির কোনো পলিসি এই দেশে ছিল না। আমি জ্বালানির একটা সূত্র বন্ধ হয়ে গেলে, উৎস বন্ধ হলে আমি কোত্থেকে আনবো? বিকল্প উৎসের সন্ধান আমাদের করা উচিত ছিল। জ্বালানির কোনো স্টক কি আমরা রেখেছিলাম? ইমার্জেন্সি স্টক, যে আমার যদি একটা আপৎকালীন স্টক করে রাখা দরকার ছিল, সেটা কি আমরা করেছিলাম? আমরা বিদ্যুৎ তো আমি স্টক করতে পারবো না, কিন্তু তেল, অন্যান্য যেগুলো আমরা স্টক করতে পারি, সেটা আমরা তো করিনি। আমরা বিদেশ থেকে অবলীলায় আমদানি, ইস্টার্ন রিফাইনারিও বন্ধ হয়ে গিয়েছিল। এই অবস্থার মধ্যে তার সরকার চেষ্টা করছেন, কালকেই পেরে যাবেন এটা আমি মনে করি না, কিন্তু তাদেরকে আন্তরিকতার অভাব থাকলে চলবে না, তাদেরকে অবিরাম চেষ্টা করে যেতে হবে। খালি দুঃখ প্রকাশই যথেষ্ট নয়, মানুষকে স্বস্তি দিতে হবে এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব এই মানুষের জনজীবনের যে উৎকট সমস্যা, যেগুলো, আমি যদি অন্ধকারে থাকি, আমার যদি মেশিন না চলে, আর আমার যদি ফ্যান না ঘোরে, তাহলে তো আমি কষ্ট পাবো, আমার বাচ্চারা কষ্ট পাবে, আমার ছেলে মানুষ এটা বেশি দিন শুনতে চায়। এবং মানুষ সেই জায়গাটার মধ্যে একটার সময় এসে হয়তো বা আওয়ামী লীগের যে ক্ষত, সেই ক্ষতটাকে হয়তো মনে না রেখে তারা ভাববে যে সরকারই হয়তো করতে পারছে না। আমি মোশাররফ ভাই, আমি এই নির্বাচনের কথা বলছি, এবং নির্বাচনে এত বড় প্রসঙ্গ, এত ওয়াইড আলোচনা, যে কি বলবো, 74 দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, ভূমি খেয়ে মানুষ থেকে মরেছে, কত মানুষ রাস্তাঘাটে মরে পড়েছিল, সে অবস্থা থেকে জিয়াউর রহমান দেশটাকে উদ্ধার করেছে। আমরা যদি বলি সবুজ বিপ্লবের কথা বলি, সবুজের কথা বলেছে,
মারুফ কামাল ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে কুইক রেন্টালের নামে আমরা বলা হচ্ছে 30,000 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আমরা অথচ আমাদের 16, 17, 18,000 মেগাওয়াট হলে হলেই চলে, আমাদের বাকি চলে যায়। 13-14,000 মেগাওয়াটের আমি পয়সা দিতাম, টাকা দিতাম, কিন্তু কোনোভাবেই আমাদের সে অর্থ অবস্থায় আমরা আসতে পারতাম না। ভোট ব্যবস্থাটাকে আপনি তো একটা আপনাদের নেতৃত্বে আমি সিনেট ইলেকশন করেছিলাম, আমার মনে আছে কীভাবে সারা দেশ থেকে সিনেটের ভোটার বাক্স এনে ঢাকা টিএসসিতে এনে পরে সেই বাক্সের ভোটের জায়গাটা চেঞ্জ হয়ে গেল। আপনার সার্বিক অবস্থায় যে মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টা, সরকারের যে চেষ্টা, তার মধ্যেও কিন্তু এখন অবিরাম যে চেষ্টার কথা বলা হচ্ছে, মানুষ কিন্তু হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে কিন্তু মানুষ সেই জায়গাটাকে আর তাদের মানসিকতার মধ্যে আওয়ামী লীগের যে অপশাসন, দুর্নীতি সেটি থাকবে না। সরকারের কর্মপরিকল্পনাকে এগিয়ে নেবার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় এবং আপনাদের সরকারের যে আকাঙ্ক্ষা সেই জায়গাটাকে একটু ব্যক্ত করবে। না, আমরা তো চাচ্ছি, মারুফ কামাল ভাই বলেছে যে আজকে আপনি দেখেন ড্যামেজ সিস্টেম, মানে স্তরগুলো কোথায় কোথায়, বিদ্যুৎ, অর্থনৈতিক, এবং আপনি দেখেন আমরা নির্বাচনে একটা বিরাট কমিটমেন্ট করেছি, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো 1 কোটি। এখন আপনি দেখেন কর্মসংস্থান যদি আপনি করেন দুইটা ওয়েতে করবেন, একটা আপনি হয়তো বিদেশে মানুষ পাঠিয়ে করবেন, সেটাও এখন কিন্তু নানা সংকট দেখা দিয়েছে সারা পৃথিবীতে। আমেরিকা এবং ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য আমাদের হইলো মূল টার্গেট কান্ট্রি, কিন্তু সেখানেও দেখেন আপনি এখন একটা অস্থির অবস্থা। অনেকে একদিকে যেমন আমরা পাঠাতে পারছি না, এখানে যেমন একটা বিরাট প্রতিবন্ধকতা, পাশাপাশি অনেকে কিন্তু আবার ফিরে আসতে হচ্ছে। তো এখানে দেখেন আমাদের ডলার দরকার যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছে এখানে। তো এই চ্যালেঞ্জগুলি তো আমাদের আছে, যার জন্য আমরা কিন্তু আজকে আমাদের মাননীয় তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা চেষ্টা করছি এখানে উঠিয়ে। কিন্তু যে কথাটি মারুফ কামাল ভাই বলেছে, এখন বাংলাদেশ যে মানুষ কিন্তু বিএনপির প্রতি তাদের সে আস্থাটা আছে। কেন আস্থা আছে, আমি যেটা মারুফ কামাল ভাই ডিটেলস বলেছে, আমি একটু সামারি করে বলি। বাংলাদেশ কিন্তু 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে, একটা হলো গার্মেন্টস, একটা হলো জনশক্তি, আর হলো বিএনপির আমলে ব্যাট পরিবর্তন। কামাল ভাই জানে, কারণ আপনি দেখেন এবারও আমাদের বাজেট 9,38,000 কোটি টাকা, এর মধ্যে এনবিআরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকা। এই 6 লক্ষ কোটি টাকার প্রায় কিন্তু ব্যাট থেকে আসবে প্রায় 3.5 থেকে 4.5 লক্ষ কোটি টাকা। এই বিএনপি বা সাইবুর রহমান যদি এটা প্রবর্তন না করতেন, তাহলে বাংলাদেশ আজকে কোথায় যেত? তারপরে গার্মেন্টস যদি আপনি আজকে বৈদেশিক মুদ্রা যে আমরা অর্জন করি তার 84 টাকা হলো গার্মেন্টস থেকে আছে, এই জনশক্তি। সুতরাং দেখেন বাংলাদেশে যেই কয়টার উপর ভর করে বাংলাদেশটা আজকে দাঁড়িয়ে আছে সেটা বিএনপি করেছে। এবং এবার যে বিএনপির যে কমিটমেন্ট জনাব তারেক রহমানের, আপনি দেখেন আমরা যদি খাল খননটা করতে পারি, যেটা বলেছে যে দুর্ভিক্ষের বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছে জিয়াউর রহমান। আমি তো এবার এই খাল খননগুলো কিন্তু আমরা শুরু করেছি, আমার 45 বছর আগের খাল খনন করা, এবং অনেকটা ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, বাড়ি উঠে গেছে, ওখানে মানুষ ঘর বাড়ি করে ফেলছে। এগুলিকে সরাতে কিন্তু এখন মারাত্মক কষ্ট হচ্ছে। কারণ এই যে খাদ্য উৎপাদনটা বলেন, বাংলাদেশে এখন 2-3টা বিষয় আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, খাদ্য বলেন, মাছ বলেন, সবজি বলেন, এগুলি কিন্তু আমি মনে করি জিয়াউর রহমানের এই কর্মসূচির কারণেই এটা সম্ভব হয়েছে। এখন কিন্তু আবার নতুনভাবে আমরা শুরু করেছি, যদি আমরা খাল খনন করতে পারি 2 গুণ 3 গুণ খাদ্য উৎপাদন করতে পারবো, মাছ মাছ চাষ হবে, ওখানে বনায়ন হবে। আমি মনে করি পরিবেশের ক্ষেত্রে একটা, কারণ বাংলাদেশ পরিবেশের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ঝুঁকির মধ্যে আছে, জানেন আপনি। বিশেষ করে আমরা যারা দক্ষিণ অঞ্চলের লোক, আজকে উষ্ণতা বেড়ে যাচ্ছে, নদী বা সমুদ্র ভেঙে যাচ্ছে। তো এই নানা সংকটগুলি উত্তরণ করতে হলে আজকে বিএনপির এই কর্মসূচিগুলি আমি মনে করি মানুষের জন্য খুবই উপযুক্ত কর্মসূচি। তো এই ক্ষেত্রে এই সংকট আমরা মোলাবেলা, কিন্তু আমাদের এই কথাটাও আমাদের মনে রাখতে হবে, রাতারাতি তো আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারবো না। আপনি যদি একটা নতুন যদি আপনি এখন একটা গ্যাস কূপ আপনি খনন করতে যান, মিনিমাম 3-4 বছর তো লাগবে, এই সময়টা তো দিতে হবে। তারপর মধ্যপ্রাচ্যে একটা বিরাট অস্থিরতা চলতেছে, সেইটাও তো আমাদের যারা নাগরিক তাদেরকেও বুঝতে হবে, আমাদেরকে এই সময়টা দিতে হবে। আমি মনে করি ইনশাল্লাহ যেভাবে এখন বিএনপি সরকার নানা কর্মসূচি গ্রহণ করছে, যেভাবে একটা জবাবদিহিতা, স্বচ্ছতা ফিরিয়ে আনছে, এই যে এখন আজকে আপনি দেখেন যে এই গ্যাসের যে সংকটটা দেখা দিয়েছে, বিএনপি কিন্তু স্বীকার করেছে। আর আগে সরকারগুলো কিন্তু একটা মানে এটা কি বলবো, এটা অস্বীকারের একটা সংস্কৃতি তারা চালু করেছে, ভুয়া তথ্য এবং ভুয়া তথ্য। আমি একটা উদাহরণ দেব, কামাল ভাই তো সাংবাদিক কাজে লাগবে। আমার ওখানে আমি যখন এখন তো দাঁড়ানো উপজেলা নানা মিটিংগুলি আমাকে করতে হয়, দেখি অনেক লোক আমার বাসায় আসে, তাই সে বলে যে আগে তো আমি বিজিএফ কার্ড পাইতাম,
আগে তো আমি ওই যে জেলে কাট পেতাম, আগে তো আমি 30 দিনের চাল পেতাম, এখন আমি পাইটা। তা আমি ইউনূস সাহেবকে ডাকলাম, যে বললাম কি সমস্যাটা কি? বললো আওয়ামী লীগের আমলে বলে গেছে যে আমাদের ওখানে দারিদ্র্যের হার ছিল 30%, এটাকে কমাই আনতে হবে। ওই সময় তৎকালীন ইউনো পরিসংখ্যান অফিসার রিপোর্ট দিয়েছে আওয়ামী লীগের আমলে এটা 7% অনলি দারিদ্র্যের হার। এখন তো ওই গভর্নমেন্টের যে অ্যালটমেন্ট কমে গেছে, কিন্তু বাস্তবে তো এর কোনো অস্তিত্ব নাই। এখন মানুষগুলি যে এই সহায়তাগুলো পেতেন রাষ্ট্রের, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ ম্যানিপুলেটটা কোথায় করেছে আপনি দেখেন। অর্থাৎ যত তথ্য উপাত্ত সবগুলি এরা মানে মিথ্যা বানোয়াট ভাবে মানে বিবিএস এর সমস্ত তথ্য ছিল ভুয়া তথ্য। এখন দেখেন ওই লোকগুলা যখন আমরা এলাকায় যাই, যে কি বিপদের মধ্যে পড়ি, তারা পাওয়ার মতো যোগ্য লোক, কিন্তু ওই যে দারিদ্র্যের হার কমে গেছে এর জন্য তারা পাচ্ছে না। মানে কত ধরনের মানুষের তারা ক্ষতি করে গেছে। আমি বিরুদ্ধে যাবো, তবে একটু জানিয়ে রাখি, এখানে মারুফ কামাল ভাই আছেন, আমরা কিন্তু আমাদের জন্মহার মৃত্যুহার নিয়ে কিন্তু মিথ্যা তথ্য দিতাম। আমরা আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত কিন্তু এখনো আমরা জানি না, বলো 17 কোটি 18 কোটি জনসংখ্যা। আমরা বলি নাই ওই যে আমাদের দেবপ্রিয়, উনি তো বিএনপি করেন, দেবপ্রিয় বলেছেন যত পরিসংখ্যান দেওয়া হয়েছে সব ভুয়া তথ্য দিয়েছে। এখন তো আমরা কাজ করতে গিয়ে কিছুটা বুঝি বাস্তব যে কি অবস্থাটা তৈরি করেছে। এবং বাল্য বিবাহের পরিসংখ্যানে কিন্তু ভুয়া তথ্য দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে এই যে জিপিএ 5 এর দৌড়ে টানাটানি করতে গিয়ে পরিবারগুলোকে কিভাবে এই ধরনের কোচিং মুখী করে দিয়েছিল সেই জায়গাগুলো, মানে সবকিছু মিলে। শুধু তাই না, আমাদের তো কিছু টিচার আছে আপনার বলেছে যে কি লিখেছে এটা দরকার না, তুমি পৃষ্ঠা গুণে নাম্বার দাও, এবং জিপিএ 5 যেন এত পায়, এত পার্সেন্ট পায়, এটা বলে দিচ্ছে। তো এইটা তো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে কি কোন পর্যায়ে নিয়ে গেছে, এটা তো চিন্তাই করা যায়। দর্শক, একটা বিরতি নিতে চাই। এই সার্বিক আলোচনার মধ্যে যেটি হলো আওয়ামী লীগের সময়কার যে অবস্থা, সেটা যদি বলতে চাই, একটা কথা আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। এখন জনাব তারেক রহমান, তার নেতৃত্বে সরকার এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন সবাই মিলে সেই সর্বাঙ্গে ব্যথার ওষুধ দিবার জন্য আস্তে 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 তারা তাদের সেই উপশম করবার চেষ্টা করছে। সে কারণের জন্য বলা হচ্ছে 6 মাস যাচ্ছে। আমরা মনে করি যে বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, দেশের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দেশটাকে যেভাবে লাইফ সাপোর্টে রেখে যাওয়া হয়েছে, সে অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে সময় দিতে হবে। এবং আমরা আশা করতে চাই বর্তমান সরকার তাদের যে নির্বাচনী ওয়াদা, নির্বাচনী কমিটমেন্ট, 31 দফা সব কিছু মিলিয়ে তারা জনগণের যে কল্যাণ, জনগণের যে মঙ্গল, সে মঙ্গলের পথে তারা হাঁটবেন এবং হাঁটছেন এই প্রত্যাশা রেখে আমরা প্রথম বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত একজন ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পটুয়াখালী 4 আসনের সম্মানিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি মহোদয় আছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্মানিত সম্পাদক, বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, সাংবাদিক মারুফ কামাল খান। আমরা দুজনকে নিয়ে আবার প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। স্প্যানি মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম এবং সেই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, পটুয়াখালী 4 আসনের সম্মানিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন রয়েছেন আমাদের সাথে। রয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক, বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, সাংবাদিক মারুফ কামাল খান রয়েছেন আমাদের সাথে। আমরা দেশের ক্ষত নিয়ে কথা বলছিলাম, 74 দুর্ভিক্ষ থেকে আরম্ভ করে অপশাসন, এরশাদের শাসন এবং স্বৈরাচার যে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলের কথা বলছিলাম। আমি মারুফ কামাল একটু আসতে চাই, আমরা তো রাষ্ট্রের একটা অভিভাবক খোঁজার অপেক্ষায় আছে। 20 তারিখে সে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির আস্থা মির্জা ফখরুলই, এবং সে আস্থার যে ভোট, সেই ভোট যদিও বিএনপি তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের তার যে মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করেছে, জামায়াতের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে তার মনোনয়ন পত্র বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল আলমগীরকে মনোনীত করবার ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে সবাই বলি বিএনপি কখনো ভুল করে না। যেমন দু একবার যখন নির্বাচনে যায়নি, হাসিনার থেকে সরকার থেকে একটা অপপ্রচার করা, তো বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে। তো সেভাবে মনে করি বিএনপি কখনোই তার নীতিগত সিদ্ধান্ত এবং সম্মানের জায়গায় সেখানে ভুল করে না বলে মনে করে। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবার প্রেক্ষাপটটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, প্রেক্ষাপট হচ্ছে এই, আমি যতটুকু বুঝি, আমি তো ইনসাইডার না, আমি বাইরে থেকে যতটুকু জানি, দেখি, বুঝি, সেটা আমি বলতে পারি। সেটা হলো যে সংবিধান সংশোধন হবে আমাদের। বিএনপির একটা কমিটমেন্ট আছে, 31 দফার মধ্যেও আছে, যে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা হবে। অর্থাৎ আমাদের দেশের রাষ্ট্রপতিকে শাহাবুদ্দিন সাহেবের একটা বিখ্যাত উক্তি আছে, রাষ্ট্রপতির
ক্ষমতা এবং আওতা পরিধি সম্পর্কে তিনি বলেছিলেন গোর জিয়ারতের রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতির ওই যে গোর জিয়ারত ছাড়া তেমন কিছু করবার ছিল না। এখন পর্যন্ত সেটাই আছে। রাষ্ট্রপতির তো আমাদের দেশে ছোট জগন্নাথ বলে আর কি এই অবস্থা। তো বিএনপি কিন্তু একটি পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করে বিএনপি, এবং তারা পার্লামেন্টারি পদ্ধতি বিএনপি এনেছে দেশে। এবং পার্লামেন্টারি পদ্ধতি মানে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠিত এবং পরিচালিত হয়। তো বিএনপি কিন্তু এটা না করলেও পারত, যে আমার দরকার নেই, প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার দরকার নেই। কিন্তু জাতীয় স্বার্থে দেশের কল্যাণের জন্য একটা ভারসাম্য দরকার। এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে কিন্তু আমরা এটা অনুভব করেছি, জাতি অনুভব করেছে, রাজনীতিবিদরা অনুভব করেছে যে একটা ভারসাম্য থাকবে, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকা দরকার। তো সুতরাং রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা ন্যস্ত করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। আমাদের দেশের ইতিহাস এবং অন্যান্য দেশের ইতিহাসেও কতগুলো কি বলা যায় এমন ঘটনা ঘটে যে রাষ্ট্রপতির হাতে, ভারতেও দেখেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে জেল সিং প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তার সঙ্গে কিন্তু ভারতের তখনকার প্রধানমন্ত্রী ওই কি বলে রাজীব গান্ধীর কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। ইন্দিরা গান্ধীর সঙ্গেও কিন্তু অল্প দিনের বাট একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। তো গণতন্ত্রে একটা সংকট হচ্ছে হয় মাঝে মাঝে, সেটা হলো দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এই জন্য রাষ্ট্রপতিকে ধরেন অনেকে বলেন বা চিন্তা করেন যে বাইরে থেকে একজন সর্বজন গ্রাহ্য ব্যক্তি, যিনি কোন নিরপেক্ষ মানুষ, যিনি যার কোনো আদর্শ নাই, যিনি কোনো দল করেন না, এরকম কাউকে করা যেত বা করা যায়, এরকম আছে না, অনেকে মনে করেন যেটা হলে খুব ভালো হয়, সুন্দর হয়, শোভন হয়। কিন্তু তাতে গণতন্ত্রের জন্য ঝুঁকিও থাকে। সেজন্য দলের মধ্য থেকে রাষ্ট্রপতি করবার সিদ্ধান্ত বিএনপিকে নিতে হয়েছে, যেহেতু রাষ্ট্রপতির হাতে বেশ কিছু ক্ষমতা যাবে। দ্বিতীয় হচ্ছে কাকে করা হবে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি নানা দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বিকল্প রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির মধ্যে এই মুহূর্তে আছে বলে আমার মনে হয়। উনি বিকল্প আছে, কিন্তু মির্জা আলমগীরকেই আমার কাছে শ্রেষ্ঠতম বিকল্প মনে হয়, যিনি ক্যান্ডিডেট হিসেবে সবচেয়ে যোগ্যতম ক্যান্ডিডেট। আরও অনেকে আছেন, কেউ কেউ বয়স হয়ে গেছে, অসুস্থতা আছে, এরকম নানা যোগ্য আছে অনেকে, কিন্তু অনেকের সময় বয়স তাদের প্রতিপক্ষে, এরকম নানা কারণে অনেকগুলো বিবেচনায় মির্জা আলমগীরকে বেছে নিয়ে সঠিক কাজই করেছে বলে আমার ধারণা বিএনপি। তারপরে হচ্ছে তিনি আপনি দেখেন বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন অসুস্থ, কারাগারে ছিলেন, তাকে রাজনীতি করতে দেওয়া হয়নি, দল পরিচালনা করতে দেওয়া হয়নি, দলের নেতৃত্ব বঞ্চিত থেকেছে, বেগম জিয়ার নেতৃত্ব থেকে এটা হয়েছে। অপরদিকে তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তাকে দীর্ঘদিন চিকিৎসার জন্য দেশের বাইরে থাকতে হয়েছে। তারপরে তিনি যাতে না আসতে পারেন, তার বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট মামলার রায় দিয়ে কি করা হয়েছে এগুলো তো আমরা জানি। এই রকম একটা অবস্থায়, প্রায় নেতৃত্ব শূন্য একটা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এবং বলতে গেলে তিনি বেগম জিয়ার সঙ্গে যতটুকু সম্ভব সংযোগ রেখে আলোচনা করে, এবং তারেক রহমানের সঙ্গে যতদূর সম্ভব সংযোগ রেখে তিনি দলকে কিভাবে বিএনপিকে ভেঙে তছনছ করবার জন্য চেষ্টা হয়েছে সর্বদিক থেকে, এটা তো আমরা জানি। তো সেই সময়ে বিএনপি কিন্তু ভাঙতে পারেনি। আমাদের বারবার মনে হয়েছে এই দল বোধহয় টিকবে না, হয়তো রাখতে পারবে না, ঐক্য রাখতে পারবে না, লোভ টোপ প্রলোভন ভীতি এত কিছু উপেক্ষা করে কিন্তু দল ঐক্যবদ্ধ, মোটামুটি ঐক্যবদ্ধ ছিল। এটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কৃতিত্ব বলতে হবে। তিনি তো নিজে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, উৎপীড়িত হয়েছেন, জেলে গিয়েছেন, তার চরিত্র হনন করা হয়েছে, এরকম সবই করা হয়েছিল। তারপরে তিনি তার মতো একটা ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, উনি কিন্তু খুব উচ্চকণ্ঠ মানুষ না, উনি যে খুবই জ্বালাময়ী ভাষণ দেওয়া মানুষ না, উনি খুবই যেটা বলে যেভাবে বলে যে ওই যে খুব বলিষ্ঠ ভূমিকা রাখার মানুষ না, উনি নম্র ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। এরকম একজন মানুষ কিন্তু দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে
সকলকে ঐক্যবদ্ধ রেখেছেন, কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। এটা কিন্তু একটা বিরাট ঐতিহাসিক দায়িত্ব। সেই কারণে বলছি বিএনপি তার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবগুলো বিষয়ই বিবেচনা করেছে বলে বিবেচনা আমি মনে করেছে। করি। জি, আমি আসবো। মোশাররফ ভাই, রাজনীতি তো করেন একেবারে, সেই আমার কাছে মনে হয় কলেজ জীবনের পর থেকে রাজনীতি করেন। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা আপনাদেরকে পেয়েছি এবং আপনাদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে যদি বলতে হয়, আমি নিজে প্রশংসা করবার কোনো রকম কোনো অধিকার আমার নাই, কিন্তু একজন নাগরিক হিসেবে বলতে চাই, যদি বলি স্নিগ্ধতা বলি, মুগ্ধতা বলি, কবিতা আবৃত্তি বলি, সৌন্দর্য বলি, অন্যকে স্নেহ করবার যে তার বৈশিষ্ট্য সেটি বলি, সেই জায়গাটা কিন্তু আমি জনাব তারেক রহমানের মধ্যে দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কোনো অনুষ্ঠানে যায়, তারেক রহমান যেখানে উঠে দাঁড়ায়, মানে এই যে শিষ্টাচারটা মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে এবং এই যে দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রির মধ্যে যেটি আমরা 11-11 সময় দেখেছি যে একটা সংস্কারবাদী একটা গ্রুপ হয়ে গেল এবং বেগম খালেদা যখন জেলখানায় নিয়ে গেল, তখন পরবর্তী তৃণমূল বিএনপি নামে একটা পার্টি করবার চেষ্টা করা হলো, বিএনপিকে ভাঙার চেষ্টা করা হলো, কিছু কিছু মানুষ বিএনপির বিপক্ষে, মানে দলের সামান্যতম খুবই ক্ষুদ্র একটা অংশ করবার চেষ্টা করেছে। কিন্তু মির্জা ফখরুল কিন্তু একবারও কিন্তু বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সাহেবের সাথে পরামর্শক্রম ছাড়া কোনো কিছুতে কিন্তু তিনি করেননি। তো সেই বিশ্বস্ততা তিনি অর্জন করেছেন। রাষ্ট্রপতি হিসেবে হয়তো বা তিনি আর অল্প কয়েকদিনের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবেন। আপনি বিএনপির একজন নীতি নির্ধারক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি কীভাবে বিশ্লেষণ করতে চান? না, আমার কাছে যেটা মনে হয়েছে, যে কথাটি মারুফ কামাল ভাই বলেছে, সে একটা আগাগোড়া একটা রাজনৈতিক লোক, মানে একটা কমপ্লিট ম্যান বলি না আমরা। রাজনীতিতে যে প্রজ্ঞা, মেধা, পরিস্থিতি মূল্যায়ন, পরিস্থিতি কন্ট্রোল, এই ক্ষেত্রে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম, এবং সবচেয়ে বড় হলো কমিটমেন্টটা তার কাছে। তার সাথে রাজপথে আমি যেমন আন্দোলন করেছি, একই সাথে জেলেও ছিলাম, একই সাথে আমরা 2 মাসে একদিন একই বিল্ডিং আমরা থাকার সুযোগ হয়েছে। সারাদিন আড্ডা মারতাম, কথা বলতাম, তাকে বোঝার চেষ্টা করতাম। তার দলকে যে ঐক্যবদ্ধ রাখার জন্য যে আমাদের মধ্যে অনেক সময় অনেক কিছু নিয়ে মান হতো, অভিমান হতো, কিন্তু দেখতাম সে ওইটাকে কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা যায়, এটার জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন। আমার মনে আছে একটা পর্যায়ে, আপনার মনে আছে, আওয়ামী লীগের অত্যাচারে আমরা রাজপথে যখন নামতে পারিনি, জেলখানা বৈশা বলতো যে আমরা তো আসলে বেগম খালেদা জিয়ার প্রতি সুবিচার আমরা করতে পারিনি। উনি জেলে, অথচ আমরা বাইরে, আমরা ওনার জন্য কোনো কিছুই, এই যে একটা ফিলিংস। এবং ওনার মুখে যখনই আমরা একান্ত বসতাম, তো বলতো যে আমরা কিন্তু মানে ওনার ভাষায় যে আমরা খালেদা জিয়ার প্রতি যে দায়িত্বটা পালন করা দরকার এটা আমরা করিনি, অথচ আমাদের সবাইকে উনি নেতা বানিয়েছে। তো আমার মানে সিদ্ধান্তটা বাংলাদেশের শুধু বিএনপি না, আপনি বাংলাদেশের মানুষের যে কোনো মানুষের কাছে আপনি রিয়াকশন দেখেন, সবাই বলবে যে রাইট চয়েস। আরেকটা জিনিস আমি মারুফ কামাল ভাইয়ের পাশে, উনি তো ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলেছে, আমি আরেকটা জায়গায় খুব ইম্পর্টেন্ট মনে করি। কারণ এর আগে ওই যে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের আগে আমরা তো নানা টকশোতে গিয়েছিলাম। আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই যে ক্ষমতার ভারসাম্য হলে এখানেও যেমন একটা ইম্পর্টেন্ট রোল আছে মানে রাষ্ট্রপতির, পাশাপাশি ওই 3 মাস, কারণ আমরা কিন্তু কমিটমেন্ট করেছি যে এর সকল নির্বাচন কেয়ারটেকার অধীনে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশে তো আমরা 4টা নির্বাচন কেয়ারটেকার অধীনে দেখেছি, 91, 96, 2001। ওই 3 মাস কিন্তু রাষ্ট্রপতি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা এখন রাজনৈতিক লোক যদি এই দায়িত্বে থাকে, তাইলে সে কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। মারুফ কামাল ভাইয়ের মনে আছে 96 সালে আপনার মনে আছে নাসিমের একটা বিদ্রোহ, আব্দুর রহমান বিশ্বাস তখন রাষ্ট্রপতি, এবং তার যে রাষ্ট্রপতি মেধা, প্রজ্ঞা এবং সাহস, একটা জেনারেলের অভ্যুত্থান কিন্তু সে ঠেকিয়ে দিয়েছে। অথচ এখন 2007-এ আমরা একজন ভদ্রলোক শিক্ষিত টিচারকে দিয়েছিলাম, উনি কিন্তু পারেনি। তো এই ক্ষেত্রেও আমি মনে করি দেশের সামগ্রিক স্বার্থে রাষ্ট্রপতিতে এই যে রাজনৈতিক ব্যক্তিত্বকে দিয়েছে, এটা আমি মনে করি, কারণ তার সাহস আছে, তার কমিটমেন্ট আছে, এবং যে কোনো সিদ্ধান্ত পরিস্থিতি মোকাবেলা করার মতো সেই সক্ষমতা তার আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য বেস্ট চয়েস, শুধু বিএনপির জন্য না, দেশের জন্য। দর্শক বিরতি নিতে চাই, এবং একজন পরীক্ষিত ব্যক্তিকে বিএনপি তাদের মনোনয়ন দিয়েছে। আমরা অপেক্ষা থাকলাম, রাষ্ট্রের অভিভাবকের অপেক্ষা থাকলাম, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে শুভকামনা জানাই, আগাম আপনার প্রতি অভিনন্দন জানাই। এবং নিশ্চয়ই আমরা দেখেছি যেটি সেটি আমি বারবার বলবার চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে তার যে বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করবার যে জায়গাটা, সেটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করতে পারি। এবং আপনাদের যে কেমিস্ট্রি,
সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে কেমিস্ট্রি বজায় থাকবে, সেই কেমিস্ট্রির মধ্যে দিয়ে আমি মনে করি বাংলাদেশের কোনো অপশক্তি কখনো মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যেটি বিএনপিকে গত 15 বছরে ভাঙবার চেষ্টা করেছে, 1/11-তে বিএনপিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছে, যেভাবে দৃঢ়তার সাথে আপনি করেছেন, ঠিক সেভাবেই জনগণ প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি। আমরা ইস্পানী মির্জা বশির একটা শেষ বিরতি নিতে চাই। বিরতির পর আমরা ফিরে আসবো। আমাদের যে দুজন অতিথি রয়েছে, মাননীয় সংসদ জনাব এবিএম মোশাররফ হোসেন, রয়েছেন সাংবাদিক মারুফ কামাল খান, তাদের দুজনকে নিয়ে আমরা শেষ বিরতির পর অল্প কিছুক্ষণ মধ্যে ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, রয়েছেন সাংবাদিক মারুফ কামাল খান। আমরা একটু ভূ রাজনীতির প্রসঙ্গে আসতে চাই, এবং ভূ রাজনীতিতে আমরা যেটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম সফর চীন এবং মালয়েশিয়া দিয়ে একটাই আমরা বলতে চাই যে বিশেষ করে চীন সফরটা বাংলাদেশের জন্য একটা বেশ একটা উদ্দীপনাপূর্ণ জায়গা, যেহেতু চীন পৃথিবীর এখন অন্যতম একটি ইনভেস্টমেন্ট কান্ট্রি এবং সেখানে সেটা করেছেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে একটা বিষয়, যে প্রতিবেশী রাষ্ট্রে যেখানে পলাতক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় গ্রহণ করেছেন, তিনি 5ই আগস্ট যখন সারা বাংলাদেশে আমরা উদযাপন করছি যে এই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী হাসিনা পালিয়ে যাওয়া বা জুলাই অভ্যুত্থান, ঠিক সে সময় তাকে একটা অনুষ্ঠান করতে দিয়ে, তাকে সুযোগ করতে দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আবারও সেই ব্যথার জায়গাটা তৈরি করে দিয়েছে। তো সে অবস্থায় বাংলাদেশ থেকে ভারতের যে জনগণের যে জনগণ টু জনগণ সম্পর্ক, সেই সম্পর্কটি কতটুকু আছে, সেই জায়গাটার বিস্তারিত শুনতে চাই। আমি মারুফ কামাল কাছে পরে আসবো। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফর নিয়ে যে টানাপোড়েন চড়ছে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? না, আমি একটা মনে করি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ, এবং আমি সবচেয়ে মানে অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। দেখেন, এর আগে আমাদের দেশে ট্রেডিশন আছে, যখনই কোনো সরকার নতুন গঠন হয় তো ফার্স্ট ট্যুর তার ভারত। কিন্তু এবার আমরা প্রমাণ করেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে যে আমরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমরা রাখি। উনি কিন্তু ঠিকই কিন্তু ভারত যায়নি। তাহলে দরকার কি? আমাদের দেশে মূল দরকার যে ইনভেস্টমেন্ট এবং কর্মসংস্থান, যার জন্য কিন্তু উনি ছুটে গেছে ওই দুই দেশে, যেই দেশ আমাদের এই প্রত্যাশাটা পূরণ করতে পারে। এটা মালয়েশিয়া, একটা চায়না। তো আমি মনে করি এটা একটা বেস্ট সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, আমি যে কথা বলেছি, আমরা যে মর্যাদা এবং সার্বভৌমত্বের মাধ্যমে যে অধিকারটা আমরা চাই, ভারত কিন্তু আমাদের সাথে সব সময় এটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে। এই দেশের মানুষ একজন স্বৈরাচার বা ফেসিস্ট যাই বলি 15 বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে, অথচ ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তারা নিজেদেরকে দাবি করে। সেখানে তারা বাংলাদেশে আপনি যে কথাটা বলছেন, জনগণের সাথে সম্পর্ক রেখে একটা দলকে তারা বাঁচাতে চায়, একজন ব্যক্তিকে বাঁচাতে চায়। এটা ভারতের রাষ্ট্রের যে ক্যারেক্টার, এর সাথে কোনোভাবে যায় বলে আমরা মনে করি না। বরং তাদের যেই গণতন্ত্রের দীর্ঘদিনের যে একটা চর্চা, আমার মনে হয় বর্তমান শাসক গোষ্ঠী সেই ক্ষেত্রে একটা চরম একটা সুবিচার তারা করতে পারে নাই। আরেকটা জিনিস দেখবেন, ঠিক একটা অভ্যুত্থান ঘটে গেছে, ভারত ফেল হয়ে গেছে, পরে দেখবেন তারা নানান ন্যারেটিভ দাঁড় করিয়ে বাংলাদেশকে একটা মেলাইন করতে চায়। কখনো বলে এটা একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, কখনো বলছে এটা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, কখনো বলে এখানে ওই যে তালেবান বা অন্য হিজবুত তাহরির এই শক্তি ঢুকে গেছে। সুতরাং এগুলি আমি মনে করি ভারত যে তার যে বিশ্বাস্য মিত্র হারিয়েছে, এরপর একটা উদ্ভ্রান্তর মতো তারা কথা বলছে, এটা কোনোভাবে কাম্য নয়। আরেকটা দেখেন, আমাদের সাথে ভারতের বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। আপনি তো আমার এই চুক্তির আওতায় আমার এখান থেকে অনুপ চেটিয়াকে ফেরত নিলেন। আপনার এই চুক্তির লেগে শেখ হাসিনার শেখ মুজিবের হত্যা মামলার আসামি ক্যাপ্টেন মাজেদকে আপনি ফেরত দিলেন। ওইটা যদি আপনি মানতে পারেন, তাহলে এখন কেন মানবেন না? আর আপনি বলছেন যে আইনের শাসনে বিশ্বাস করেন, তো যদি শেখ হাসিনা অপরাধী না হয়, বাংলাদেশে আইন মোকাবেলা করুক। সে যদি দোষী না হয়, নির্দোষ প্রমাণী হয়ে আসুক জনগণের কাছে। অথচ এই ক্ষেত্রে তারা নানা ধরনের পরে, এই যে আপনি বললেন 5 তারিখ, যেখানে তারা বাংলাদেশের সেন্টিমেন্টও জানে, তারা নিজেরা স্বীকার করেছে যে হাদি হত্যার আসামি কলকাতা আছে, তাদের হেফাজতেই আছে, তাহলে আপনি বন্দি প্রত্যাবাসন চুক্তি অনুসারে তাদেরকে কেন ফেরত দিচ্ছেন? অর্থাৎ বাংলাদেশের উপর এমন একটা মনস্তাত্ত্বিক প্রেশার দিতে চায় যাতে আমাদের এই গণতান্ত্রিক অগ্রযাত্রাটা থেকে তারা কোনোভাবে ডিস্টার্ব করতে পারে। আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না। বরং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছে, আপনি গণতন্ত্র বিশ্বাস করলে শেখ হাসিনাকে পাঠান এখানে, আর যদি নাও পাঠান আপনি বলেন যে ভারতের শেখ হাসিনার স্ট্যাটাসটা কি, উনি কি রাজনীতির আশ্রয় নিয়েছে?
না উনি ওখানে রিফিউজি হিসেবে আছে। রিফিউজি আছে, অথবা আপনারা ওনাকে আশ্রয় দিয়ে কোন স্ট্যাটাসে আছে, এটাও তো আমাদের কাছে স্পষ্ট করা হচ্ছে, সেটাও কিন্তু তারা করছে। জি, আমি শেষ করতে আবার আসবো। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনাটা বেশ কয়েকদিন থেকে করছি মারুফ কামাল ভাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ব্রিফিং করতে দেওয়া, আবার ভারতের পক্ষ থেকে বললো আমরা তার বক্তব্যকে সমর্থন করি না, এবং তারা আবার বাংলাদেশের সাথে কিন্তু একটা সম্পর্ক বজায় রাখতে চায়, মুকেশ শেখ ফরিদ বগলেই, যেটা আমাদের একটা প্রবাদ আছে সেই অবস্থার মধ্যে। তো সেই অবস্থায় শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তিনি তার একবার একটা ভাষণে বলেছেন আপনারা বা আমরা সবাই বলি ডিসেম্বরে কেন, ইচ্ছা করে তো তিনি তো কালকেই আসতে পারেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো কোনো বাধা দেওয়া হচ্ছে না, শুধু তাকে আইনের মুখোমুখি হতে হবে। এই যে ভারতের বলছেন যে শেখ হাসিনার প্রেস ব্রিফিং করতে দেওয়ার সুযোগ দেওয়ার পরে আবার বলছেন যে আমরা তার বক্তব্যকে সমর্থন করি না, এই দ্বিমুখী যে তাদের অবস্থানটাকে আপনি কীভাবে দেখেন? আমি প্রথমে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে ধরুন স্বাধীনতার পরে শেখ সাহেব যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি আমাদের একটা বাংলাদেশের ফরেন পলিসির একটি সূত্র তিনি উদ্ভাবন করেছিলেন। তিনি বলেছিলেন ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এটা তিনি বলেছিলেন। তো আসলে কি তা ছিল? সকলের সঙ্গে কি আপনি বন্ধুত্ব রাখতে পেরেছিলেন? চায়না কি বাংলাদেশকে শেখ সাহেবের শাসনামলের স্বীকৃতি দিয়েছিল? মধ্যপ্রাচ্যের দেশগুলো কি স্বীকৃতি দিয়েছিল? তো সুতরাং এটা একটা খেলো কথা ছিল এবং এটা বাস্তবসম্মত ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, তিনি একটা ছোট্ট একটা বাক্যাংশ তিনি যুক্ত করেছিলেন এই ফরেন পলিসির সঙ্গে, সকলের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক, কারো সঙ্গে বৈরিতা নয়, সভরেইন ইকুয়ালিটির ভিত্তিতে। অর্থাৎ বিশ্ব সভায় তুমি গায়ে গতরে বড় হতে পারো, তুমি মিলিটারি মাইট তোমার বেশি থাকতে পারে, তোমার জনসংখ্যা বেশি থাকতে পারে, তোমার ভৌগোলিক আয়তন বড় হতে পারে, কিন্তু বিশ্ব সভায় যখন দাঁড়াবো তখন আমি এবং তুমি বিশ্বের প্রতিটা রাষ্ট্র সার্বভৌম সমতার অধিকারী, আমার সার্বভৌমত্ব তুমি মানবে এবং আমরা সমমর্যাদা নিয়ে বিশ্বসভায় দাঁড়াবো। এই যে যারা আমার সার্বভৌম সমতাকে মেনে নেবে, আমি তার সঙ্গেই সম্পর্ক করব। তো সেটা মোশাররফ একটু আগে বললেন যে ভারত ওই যে দাদাগিরি করতে চায়, সে সার্বভৌম সমতা মানতে চায় না, এবং সে রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক সেটা করে না, সে রাষ্ট্র টু দল, রাষ্ট্র টু ব্যক্তি। এই যে সংকীর্ণ সম্পর্ক করতে গিয়ে কিন্তু ওই যে সমস্ত ডিম এক ঝুড়িতে রাখতে গিয়ে ভারত কিন্তু বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে, প্রতিবেশী রাষ্ট্রে, এরকম মানে 15 কোটি, 16 কোটি, 17 কোটি, 18 কোটি মানুষের দেশে, রাষ্ট্রে সে কিন্তু বন্ধুহীন হয়ে পড়েছে। এটা আমরা আশা করেছিলাম যে তারা রিয়ালাইজ করবে এবং তাদের যে এই যে কূটনীতি, তাদের যে ফরেন পলিসি, এটা চেঞ্জ করবে। তো সেটার লক্ষণ ওই যে আপনি একটু আগে যেটা বললেন, বগলে ইট আর মুখে শেখ ফরিদ, এটা তো হতে পারে না। আপনাকে তো সিনসিয়ারিটি দেখাতে হবে। আপনি বলছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু আপনি সুসম্পর্কের ক্ষেত্রে নানা বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা, কাটা এগুলো দিচ্ছেন। তারেক রহমান সাহেব প্রতিবেশী দেশ ভারত, তার সঙ্গে আমাদের ওয়ার্কিং রিলেশন অবশ্যই থাকবে। তিনি ভারত সফরে কেন যাবেন না? অবশ্যই যাবেন। কিন্তু ওই যে বলা হচ্ছে যে এই যে সম্পর্ক, স্বাভাবিক সুস্থ সম্পর্কের ক্ষেত্রে তো পরিবেশটা নষ্ট করে ফেলছেন। তো আপনারা কেন নষ্ট করছেন? আমাদের যাওয়ার রাস্তা করে দেন, আমাদের রাস্তায় কাটা বিছিয়ে দিচ্ছেন। তো তারেক রহমান অবশ্যই একটি প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে আমাদের ওয়ার্কিং রিলেশন থাকবে, তার সঙ্গে আমাদের অনেক লেনদেন আছে। আমরা তো যুদ্ধ করে সমাধান করতে চাই না, আমরা সমস্ত সমস্যার সমাধান লেনদেনের ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতেই তো করব। তো সুতরাং আমাদের তো যেতে হবে, অবশ্যই আমরা যেতে চাই। তারেক রহমান তো এটা বলছেন না যে আমি যেতে চাই না, যেতে চান। বলছেন কি, এই যে প্রতিবন্ধকতা যে আপনারা তৈরি করছেন, এটা পরিবেশটা সৃষ্টি করে দেন। তো সেটা আমি বিশ্বাস করি ভারতের শুভবুদ্ধির উদয় হবে, বোধোদয় হবে তাদের। কারণ আজকে তারা তো গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে তো তারা বন্ধুহীন হয়ে পড়েছে। তো সুতরাং একমাত্র বাংলাদেশেই তাদের একটা সুসম্পর্ক ছিল, এবং সেটা খানিকটা একতরফা। ওই যে শেখ হাসিনা তো বলেছিলেন যা দিয়েছি কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে। তো সেটা তো আর এখন হবে না, এখন তো লেনদেন করতে হবে। আপনি শুধু নেবেন তা তো হবে না, আমাকে তো কিছু দিতে হবে। তো সেই জায়গায় আজকে এসছে
এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যোগ্যতার সঙ্গে তিনি এই যে ভারতের যে ওই যে বগলের মধ্যে যে ইট ওটা দেখিয়ে দিচ্ছে, বলছে ভাই আমি তো তোমার সাথে বন্ধুত্ব চাই, হাত মেলাতে চাই, কিন্তু তুমি বগলের ইটটা রেখেছো কেন, ওটা সরাও, বগলের ইটটা সরিয়ে ফেলো। তো সেই চেষ্টা হচ্ছে কূটনৈতিক সেই পরিবেশ ফেরাবার জন্য, সেই পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা হচ্ছে। আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি যে এটার অবসান ভারত করবে তাদের শুভবুদ্ধি। আসলে এটা ভারতকেই দায়িত্ব নিতে হবে, কারণ অবশ্যই, বাংলাদেশের অবশ্যই। পক্ষ থেকে তো আমরা তাদের সাথে না, কোনো না, জড়িত আমরা করতে তো চাই না, ওই আমরা এন্ডে সীমান্ত নাই। হত্যা করি না, তাই না? আমরা 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 কোনোভাবেই তাদের জন্য কাঁটাতারের বেড়াও দেই না আমরা সেক্ষেত্রে। আসলে একেবারে শেষ 30 সেকেন্ডে না বললে আমার অতৃপ্তি থেকে যাচ্ছে, আপনি যদি শেষ করেন একটু। না, আমরা মনে করি যে ভারতেরও উচিত বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা কি, কারণ আপনি দেখবেন আমি যতটুকু পত্রপত্রিকা দেখেছি, এই যে ভারতের সাথে আমাদের সাথে তাদের যে আচরণ, এটা তাদের দেশের মানুষও গ্রহণ করছে না। যার জন্য দেখবেন আমি দেখছি কলকাতাতে মানববন্ধন পর্যন্ত হচ্ছে যাতে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করা। আজকে আপনি চেন্নাইতে যান, যে হাসপাতালগুলি খাকা করে, বাংলাদেশের রোগী নেই, তাদের ব্যবসা নেই। সুতরাং সামগ্রিকভাবে ওই দেশের মানুষের সেন্টিমেন্টটাকে ধরে রাখতে হলো ভারতের গড় তুমি ছাড়তে হবে। এবং ভিসা ওপেন যেদিন করলো তারা মিষ্টি বিতরণ করলো নিউ মার্কেট এলাকায়, কলকাতায় আমরা সেটা দেখেছি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করতে চাই। তবে যে সমসাময়িক বা রাজনীতির যে প্রেক্ষাপট আমরা নিয়ে আলোচনা করলাম, সেই প্রেক্ষাপটে সবচেয়ে যে বড় কথা, বিএনপি যে কথাটি বলবার চেষ্টা করে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে ধারণ করতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ ভূ রাজনীতি সকল ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত মুনশিয়ানার সাথে বাংলাদেশকে এখন পরিচালনা করতে হবে। কী কারণের জন্য? সেটি হচ্ছে যে এই বিগত শাসন আমলে বাংলাদেশকে যেভাবে আইসিইউতে রেখে গিয়েছে, যেভাবে লাইফ সাপোর্ট রেখে গেছে, তার থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে কিন্তু মারুফ কামাল সাহেব অত্যন্ত গুরুত্ব সহকারে বলছেন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যরা সকলকে কিন্তু এখানে ঐক্যবদ্ধ করে রাখতে হবে। একই সাথে মোশাররফ ভাই অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, ছাত্রনেতা, তিনি কিন্তু বলবার চেষ্টা করলেন মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়েই কিন্তু চলতে চায়। আমরা এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইসমানী মির্জাপুর শিবরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।